প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলে আসলাম তোমাদের সামনে আরও একটি দশম অধ্যায়ের ক্লাস নিয়ে। আজকে আমরা আলোচনা করব আমাদের পর্ব 6-এর আলোচনা। এই পর্বের আলোচনার টপিক থাকছে দশম অধ্যায় থেকে কিছু গাণিতিক সমস্যা, যেই সমস্যাগুলো খুবই ছোট ছোট সমস্যা এবং এই ছোট্ট ছোট্ট সমস্যাগুলোই কিন্তু তোমাদের আর্থিক বিবরণী করতে অনেক বেশি হেল্পফুল হবে। এখান থেকে যদি আমরা এই ছোট্ট ছোট্ট সমস্যাগুলো খুব ভালোভাবে আয়ত্ত করে ফেলতে পারি, তাহলে বড় আর্থিক বিবরণীগুলো যখন আমরা করতে যাব তখন আর কোনো সমস্যাই তৈরি হবে না। তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের পর্বটি। অবশ্যই প্রত্যেকে মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবে, তাহলে কোনো সমস্যাই কিন্তু আর ফেস করতে হবে না। প্রত্যেকটি সমস্যা আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো আশা করা যাচ্ছে। তাহলে আজকে আমাদের পর্বের প্রথম যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা একটু দেখে নিই। আজকে আমাদের প্রথম প্রশ্ন থাকছে 37 নং প্রশ্ন। এখানে বলা হচ্ছে চলতি দায় পরিশোধ ক্ষমতা যাচাইয়ের জন্য কোন দুইটি অনুপাত নির্ণয় করা হয়। আমাদের এই দশম অধ্যায়ের একটা ছোট্ট অংশ হচ্ছে এই অনুপাত সম্পর্কিত কিছু আলোচনা। এখানে আমরা কয়েকটা অনুপাত এবং এই অনুপাত সংক্রান্ত কিছু সূত্রাবলী দেখেছি। তো এই সূত্রাবলীগুলো এবং এই সূত্র থেকে আমরা কিভাবে ম্যাথস করতে পারি সেটাই থাকছে এই প্রথম প্রশ্নের বিষয়াবলী। তাহলে দেখো, এখানে বলছে চলতি দায় পরিশোধ করতে পারবে। চলতি দায় পরিশোধের ক্ষমতা যাচাইয়ের জন্য দুইটি অনুপাত আমাদের লিখতে হবে। এর মধ্যে প্রথম যে অনুপাতটা আছে সেটা হচ্ছে চলতি অনুপাত। আমরা চলতি অনুপাত কোনটাকে বলে থাকি? যেটা সাধারণত আমাদের চলতি সম্পদ এবং দায়ের একটা অনুপাতকে নির্দেশ করে। এবং পরবর্তীতে দেওয়া আছে তারল্য অনুপাত। এটাও কিছুটা চলতি অনুপাতের মতোই, কিন্তু চলতি অনুপাত থেকে আমাদের শুধুমাত্র তারল্য সংক্রান্ত যে অংশটুকু, সেই অংশটুকুকে নিয়ে এখানে অনুপাতটা করা হয়। তাই এখানে বলা হচ্ছে চলতি অনুপাত নয়, তারল্য অনুপাত। তাহলে দেখো, এখানে যেভাবে আমাদের লেখা হয়েছে আমরা প্রথমে সেটা একটু দেখে নিই। বলা হচ্ছে চলতি সম্পদ এবং চলতি দায়ের তুলনা করে, অর্থাৎ চলতি সম্পদ ও চলতি দায়ের অনুপাত নির্ণয় করে ব্যবসায়ের চলতি দায় পরিশোধ ক্ষমতা জানা যায়। তার মানে আমরা যদি চলতি দায় পরিশোধ ক্ষমতা জানতে চাই, তাহলে আমাদের এই চলতি সম্পদ এবং চলতি দায় এই দুইটার মধ্যে একটা তুলনা দেখাতে হবে। এবং এই চলতি সম্পদ এবং চলতি দায়ের তুলনাটাকেই দেখানো হয় চলতি অনুপাত এবং তারল্য অনুপাতের মাধ্যমে। তাহলে আমরা এবার একটু সূত্রটা দেখে নিই। প্রথমে চলতি অনুপাতের সূত্রটা দাঁড়াচ্ছে চলতি সম্পদ ভাগ চলতি দায়। অর্থাৎ চলতি সম্পদটা থাকবে উপরে একটা ভগ্নাংশের উপরে এবং নিচে থাকবে চলতি দায়। এটা নির্দেশ করা হচ্ছে চলতি সম্পদের ঠিক কতটুকু অংশ চলতি দায় আছে, বা চলতি সম্পদটা নর্মালি আমাদের বেশি পরিমাণে থাকে এবং চলতি দায়টা একটু কম পরিমাণে থাকে। এটার আদর্শ একটা অনুপাত যদি আমরা বলতে চাই, তাহলে বলতে পারি 2:1। চলতি অনুপাতের আদর্শ অনুপাতটা হচ্ছে 2:1। অর্থাৎ চলতি সম্পদ থাকবে 2 অংশ পরিমাণ এবং চলতি দায় থাকবে 1 অংশ পরিমাণ। এটা বোঝানো হচ্ছে চলতি সম্পদের অর্ধেক অংশ থাকবে চলতি দায়ের মধ্যে। যদি চলতি সম্পদ 2 থাকে, তাহলে 2-এর অর্ধেক 1 হবে চলতি দায়ের অংশ। ঠিক আছে, তাহলে এখানে আমরা আদর্শ মানটা মনে রাখবো এবং এখানে আমাদের যে অনুপাতটা দেওয়া আছে, অর্থাৎ যে সূত্রটা দেওয়া আছে, সেটা একটু মনে রাখবো। তাহলে কিন্তু আমরা এখান থেকে ম্যাথগুলো সলভ করতে পারবো, কারণ আমরা কিভাবে চলতি সম্পদ নির্ণয় করতে হয়, কিভাবে চলতি দায় নির্ণয় করতে হয়, সেটা কিন্তু আমরা গত পর্বেই শিখেছি। কোনগুলোকে চলতি সম্পদ বলা হয়, কোনগুলোকে চলতি দায় বলা হয়, সেটা আমরা গত পর্বতেই জেনে নিতে পারবো। এরপর চলে যাচ্ছি তারল্য অনুপাত। তারল্য অনুপাতটা ঠিক চলতি অনুপাতের মতোই কাজ করে। এখানে শুধু একটা তফাৎ আছে। তফাৎটা হচ্ছে চলতি সম্পদ থেকে আমরা মজুদ পণ্য এবং অগ্রিম খরচকে বাদ দিয়ে দিব। চলতি সম্পদ থেকে মজুদ পণ্য এবং অগ্রিম খরচকে বাদ দিলে যেটা পাওয়া যায় সেটাকে বলা হয় তরল সম্পদ। সেটাকে বলা হয় তরল সম্পদ। তাহলে এই তরল সম্পদ এবং চলতি দায় এই দুইটার মধ্যে যে তুলনা বা এই দুইটার মধ্যকার যে অনুপাত, সেটাই মূলত তারল্য অনুপাত। তাহলে আমরা এটা নির্ণয় করতে পারি চলতি সম্পদ মাইনাস
মজুদ পণ্য প্লাস অগ্রিম খরচ, অর্থাৎ চলতি সম্পদ থেকে মজুদ পণ্য এবং অগ্রিম খরচের যোগফলকে মাইনাস করলে আমরা যে তরল সম্পদটা পাচ্ছি সেই তরল সম্পদকে ভাগ করতে হবে চলতি দায় দিয়ে। এবং এটার যদি আমরা আদর্শ মান বলতে চাই তাহলে বলতে পারি 1:1, অর্থাৎ তারল্য অনুপাতের আদর্শ মান 1:1। এখানে বোঝানো হচ্ছে তরল সম্পদ এবং চলতি দায় সমান সমান পরিমাণে থাকতে হবে, অর্থাৎ তরল সম্পদ যদি 1 থাকে তাহলে চলতি দায়কেও 1 থাকতে হবে, দুইটাই সমান সমান থাকতে হবে। এর চেয়ে কম হলে সেটা আমাদের প্রতিষ্ঠানের জন্য কাম্য নয়। তাহলে এই ছিল আমাদের প্রথম প্রশ্নটা, চলতি অনুপাত সম্পর্কিত এবং তারল্য অনুপাত সম্পর্কিত একটা প্রশ্ন। এরপর আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে প্রতিষ্ঠানের মুনাফা অর্জন ক্ষমতা যাচাইয়ের জন্য কোন দুইটি অনুপাত নির্ণয় করতে হয়। দেখো, পূর্বের যে প্রশ্নটা সেটাতে বলা হয়েছিল চলতি সম্পদ অথবা চলতি দায় পরিশোধ করতে পারবে এরকম দুইটা অনুপাত, আর এখন বলা হচ্ছে মুনাফা অর্জন ক্ষমতা যাচাইয়ের দুইটা অনুপাত। মুনাফা অর্জন আমাদের আদৌ হচ্ছে কি হচ্ছে না সেই ক্ষমতাটা যাচাইয়ের জন্য আমাদের দুইটা অনুপাত লিখতে বলা হয়েছে। তো এখানে প্রথম অনুপাত, এটা আমরা সবাই জানি, খুবই প্রচলিত একটা অনুপাত। এখানে বলা হচ্ছে নিট মুনাফার হার অনুপাত। নিট মুনাফার হার অনুপাত আমরা কিভাবে বের করতে পারি? উপরে থাকবে নিট মুনাফা এবং নিচে থাকবে নিট বিক্রয়। খুব ভালো মতো খেয়াল করবে, দুইটার মধ্যেই কিন্তু নিট কথাটা আছে, অর্থাৎ সকল কিছু প্লাস মাইনাস, যা যা কিছু প্লাস করার, যা যা কিছু বাদ দেওয়ার, সব কিছু করার পরে অ্যাট লাস্টে আমরা যে অংশটা পাবো, মুনাফার যে অংশটা পাবো, সেটাই হচ্ছে নিট মুনাফা। ইভেন এই যে নিট বিক্রয় দেওয়া আছে এখানেও কিন্তু সেম কথাটাই আসছে। বিক্রয় থেকে যা যা কিছু যোগ করার বা যা যা কিছু বাদ দেওয়ার, সব কিছু যোগ এবং বাদ দেওয়ার পরে আমরা যে বিক্রয়ের অংশটুকু পাচ্ছি, একদম লাস্টের যে অংশটুকু পাচ্ছি সেটাই হচ্ছে নিট বিক্রয়। এখানে যদি আমরা শুধু বিক্রয় বা শুধু মুনাফা দিয়ে অঙ্কটা করি তাহলে কিন্তু অবশ্যই হবে না। তাহলে দুইটার ক্ষেত্রেই নিট শব্দটা অবশ্যই আমরা গুরুত্বপূর্ণ এবং অবশ্যই এটা মাথায় রেখে অঙ্কটা করব। তাহলে নিট মুনাফাকে নিট বিক্রয় দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করার পরে আমরা যে পার্সেন্টেজটা পাবো, যখনই আমরা কোনো কিছুকে 100 দ্বারা গুণ করে ফেলি তখনই সেটা বোঝানো হয় পার্সেন্টেজ, অর্থাৎ একটা শতকরা হার। তাহলে এখানে আমরা যে অ্যান্সারটা পাবো সেটা অবশ্যই 100%-এর মধ্যাকার যে কোনো একটা পার্সেন্টেজ হবে এবং সেটা পার্সেন্টেজকেই নির্দেশ করবে। এটা কোনো টাকার অঙ্ক নয়, এটা শুধুমাত্র পার্সেন্টেজ। এবং সেম ভাবে পরবর্তীতে যেটা বলা হচ্ছে বিনিয়োজিত মূলধনের ওপর মুনাফার হার। এখানে বিনিয়োজিত মূলধন মানে হচ্ছে তুমি যতটুকু বিনিয়োগ করেছো সেই মূলধনের ওপর মুনাফার হার। তোমার বিনিয়োগ করা মূলধন যতটুকু অংশ আছে সেই মূলধনের ওপরে ঠিক কতটুকু অংশ নিট মুনাফা হয়েছে বা নিট মুনাফা অর্জন হয়েছে সেই অংশটাই এখানে বের করতে বলা হচ্ছে। তাহলে দেখো, যেহেতু বলা হয়েছে বিনিয়োজিত মূলধনের ওপর, তাই আমরা বিনিয়োজিত মূলধনটাকে নিচে রাখবো এবং নিট মুনাফাটাকে উপরে রাখবো। যে জিনিসটার ওপরে করতে বলা হবে সেই বিষয়টা সাধারণত আমরা নিচের অংশতেই রাখি এবং যেই বিষয়টা বের করতে বলা হয়, অ্যাকচুয়ালি যে বিষয়টা, সেটা আমরা উপরে রাখি। যে জিনিসটার উপরে বলা হবে, যেমন এখানে বলা হয়েছে বিনিয়োজিত মূলধনের ওপর, তাই আমরা বিনিয়োজিত মূলধনটাকে নিচে রেখেছি এবং এর উপরে রেখেছি নিট মুনাফা। এবং তাহলে দেখো, এই দুইটাকে ভাগ করে যদি আমরা 100 দ্বারা গুণ করি এবং এখানেও কিন্তু একটা পার্সেন্টেজে প্রশ্নের উত্তরটা হবে, অর্থাৎ এটা কোনো টাকার অঙ্ক না, 100%-এর মধ্যে যে কোনো একটা পার্সেন্টেজ হবে। এটা দশমিকও হতে পারে, আবার পূর্ণ সংখ্যাও হতে পারে, যে কোনো মানই হতে পারে, তবে অবশ্যই অ্যান্সারটা হবে 100%-এর মধ্যাকার যে কোনো একটা পার্সেন্টেজ। তাহলে নিট মুনাফার হার, এটা আমরা পাবো নিট মুনাফাকে নিট বিক্রয় দ্বারা ভাগ করে, ডিভাইড করে, এবং বিনিয়োজিত মূলধনের ওপর মুনাফার হার, এটাকে
ভাগ করতে হবে নিট মুনাফা ভাগ বিনিয়োজিত মূলধন, এবং দুইটার উপরেই কিন্তু একটা 100 দ্বারা গুণ করতে হবে। যখনই আমাদের মুনাফা অর্জনের ক্ষমতা যাচাইয়ের কোনো অনুপাত কথা বলা হবে, তখনই আমরা সেটাকে 100 দ্বারা গুণ করে পার্সেন্টেজ হিসেবে দেখিয়ে দিব, এবং এটাই হচ্ছে নিয়ম, এটাই রুলস। বিভিন্ন নীতিমালার মধ্যে এভাবেই আমাদের সূত্রগুলো দেওয়া আছে, তাই এভাবেই আমাদের অঙ্কগুলো করতে হবে। আশা করছি দুইটা প্রশ্ন সবাই বুঝতে পেরেছো। এরপর আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্ন 39 নং প্রশ্নে। 39 নং প্রশ্নে বলা হচ্ছে, জনাব ফাহিম ব্যবসায় প্রারম্ভিক মজুদ 40,000 টাকা, ক্রয় 28,000 টাকা, ক্রয় ফেরত 6,000 টাকা, ক্রয় সংক্রান্ত অন্যান্য খরচ 10,000 টাকা, সমাপনী মজুদ পণ্য 20,000 টাকা হলে বিক্রিত পণ্যের ব্যয় কত হবে? এই যে একটা টার্ম বিক্রিত পণ্যের ব্যয়, এই বিক্রিত পণ্যের ব্যয় আমরা যখন আর্থিক বিবরণী করি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বিক্রিত পণ্যের ব্যয়, এটা ইন্ডিভিজুয়ালি বিক্রিত পণ্যের ব্যয় হিসেবেও আসতে পারে, আবার যখন আমরা আমাদের বিশদায় বিবরণীর মধ্যে মোট লাভ বের করতে যাব তখনই কিন্তু আমাদের এই বিক্রিত পণ্যের ব্যয়টা দরকার পড়ে। তো আমরা যদি বুঝে ফেলি যে কিভাবে আমরা বিক্রিত পণ্যের ব্যয়টা নির্ণয় করতে পারি, তাহলে আমাদের এই মোট লাভ পর্যন্ত অংশটা কিন্তু খুবই সহজ হয়ে যাবে। আচ্ছা, তাহলে এবার আমরা চলে আসি বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে আমরা নির্ণয় করতে পারি। বিক্রিত পণ্যের ব্যয় রিলেটেড বিভিন্ন ধারণা কিন্তু আমরা গত পর্বগুলোতেই শিখে ফেলেছি, এবং সেখানে আমরা জেনেছি আমাদের সূত্রটা ঠিক কী। তাহলে দেখো, সূত্রটা হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য যোগ নিট ক্রয়। খুব ভালো মতো আমরা খেয়াল করব, এখানে বলা হয়েছে নিট ক্রয়, অবশ্যই শুধুমাত্র ক্রয় নয়, এখানে নিট ক্রয় বলা হচ্ছে। তারপরে থাকছে ক্রয় সংক্রান্ত খরচ, এবং তারপর বলা হয়েছে সমাপনী মজুদ। তাহলে দেখো, এটা হচ্ছে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার সূত্র। অবশ্যই আমরা যখন এই অঙ্কগুলো করব সূত্রটা লিখব এবং সূত্র অনুযায়ী মানগুলো বসিয়ে ক্যালকুলেশনটা করব। এই সূত্রের জন্যই কিন্তু তোমার এই প্রশ্নগুলোর মান অর্থাৎ মার্কটা আরও অনেক ভালো আসবে। তুমি যদি শুধুমাত্র অঙ্কটা করে দাও তাহলে কিন্তু টিচার চাইলেই এখানে তোমার মার্ক কমিয়ে দিতে পারে। তাই যাতে টিচার একদমই মার্ক কমাতে না পারে, অবশ্যই চেষ্টা করব আমরা প্রত্যেকটা প্রশ্নে যেই প্রশ্নের সূত্র জানি অবশ্যই সেই সূত্রগুলো লিখে দিতে। তাহলে এখানে আমরা অবশ্যই সূত্রটা জানি, বইয়ের মধ্যেও স্পষ্ট করে দেখবে সূত্রগুলো লেখা আছে। আচ্ছা, তাহলে সূত্রটা লিখে দিলাম। এরপর দেখো, প্রারম্ভিক মজুদ কত দেওয়া আছে প্রশ্নে, 40,000 টাকা বসালাম। তারপরে ক্রয় বলা হয়েছে 28,000 টাকা, কিন্তু দেখো এখানে আমাদের একটা টার্ম আছে, টার্মটা ইউজ করতে হবে নিট ক্রয়। এবার আসো, নিট ক্রয় আমরা কিভাবে বের করতে পারি সেই প্রশ্নে। নিট ক্রয় বের করার সূত্রটা হচ্ছে, প্রথমেই আসবে ক্রয়, মানে ক্রয় আমরা যতটুকু নতুন করে ক্রয় করেছি সেই ক্রয়টা। তারপর সেই ক্রয়ের সাথে যদি আমাদের প্রশ্নে কোনো অলিখিত ক্রয় থাকে, অর্থাৎ যেই ক্রয়টা হয়েছে কিন্তু আমরা সেটা কোনো কারণে বাদ ফেলে দিয়েছি বা এটাকে যোগ করা হয়নি, এরকম যদি কোনো ক্রয় থাকে তাহলে সেই অলিখিত ক্রয়টাকে আমাদের যোগ করতে হবে, এবং তারপরে বিয়োগ করতে হবে যে কোনো বাদটা। বাদটা বলতে এখানে শুধু ক্রয় বাদটাকেই বোঝানো হয়েছে, এখানে কোনো প্রাপ্ত বাদটা বা প্রদত্ত বাদটা আসবে না, শুধুমাত্র ক্রয় বাদটা। তারপরে এখানে আসতে পারে কারবারি বাদটা, শুধুমাত্র যদি কারবারি বাদটা বলা থাকে সেই কারবারি বাদটাও কিন্তু চাইলে এখানে আসতে পারে। তারপরে আসতে পারে ক্রয় ফেরত, অথবা ক্রয় ফেরত না লিখে লেখা থাকতে পারে বহি ফেরত। তাহলে ক্রয় ফেরত না থাকলেও কিন্তু বহি ফেরত কথাটাও লেখা থাকতে পারে। এই যে টার্মগুলো লেখা হলো, এই টার্মগুলোর যে কোনো একটা টার্ম তোমার পরীক্ষায় থাকতে পারে, যেটাই থাকুক না কেন সেগুলো মাইনাস করতে হবে এবং শুধুমাত্র দেখবে অলিখিত ক্রয়টাই যোগ করা হয় আর বাকিগুলো কিন্তু মাইনাস করে দেওয়া হয়। তারপর এখানে আরো কিছু টার্ম আছে, যেমন আমরা যদি একটু মনে করার চেষ্টা করি, এখানে একটা টার্ম আছে পণ্য বিতরণ, অর্থাৎ তোমার প্রতিষ্ঠানের কোনো পণ্য তুমি বিজ্ঞাপন বাবদ বিতরণ করে দিলে, অথবা আরেকটা বিষয় থাকতে পারে আগুনে বিনষ্ট পণ্য। আগুনে বিনষ্ট পণ্য,
তাহলে দেখো এই বিষয়গুলো যখন আমরা প্লাস এবং মাইনাস করি, করার পরে আমরা অ্যাকচুয়ালি যে অংশটা পাই সেটার নাম হচ্ছে নিট ক্রয়। তাহলে ক্রয় থেকে অলিখিত ক্রয় যোগ এবং এখানে পরপর সবগুলো যদি প্রশ্নে থাকে সেগুলো বাদ দেওয়ার পরে আমরা যে অংশটা পাই সেটাই হচ্ছে নিট ক্রয়। তাহলে বুঝে ফেললাম নিট ক্রয় আমাদের কিভাবে বের করতে হয়। এরপর আমরা চলে যাই আমাদের পরবর্তী ধাপে। আচ্ছা, তাহলে দেখো নিট ক্রয় বের করার সূত্র আমরা অলরেডি দেখলাম। এখন তাহলে দেখো এই প্রশ্নের জন্য আমরা কিভাবে নিট ক্রয়টা বের করতে পারি। এখানে দেওয়া আছে ক্রয় এবং তারপরেই দেখো দেওয়া আছে ক্রয় ফেরত। তাহলে ক্রয় ফেরত থাকলে সেটা আমাদের ক্রয় থেকে বাদ পড়ে যায়, মানে মাইনাস করে ফেলতে হয়। তাহলে এখানে আমাদের ক্রয় দেওয়া আছে 28,000 এবং ক্রয় ফেরত আছে 6,000, তাই এই দুটোকে আমরা বাদ দিয়ে দেখাচ্ছি। তারপরেই চলে আসছে ক্রয় সংক্রান্ত খরচ। যেমন ক্রয় সংক্রান্ত খরচ হতে পারে জাহাজ ভাড়া, তারপর হতে পারে বিভিন্ন ধরনের পরিবহন, তারপর হতে পারে শুল্ক, অবশ্যই এটা আমদানি শুল্ক হবে, তারপর হতে পারে মজুরি। এই জিনিসগুলোই সাধারণত আমাদের ক্রয় সংক্রান্ত খরচের মধ্যে থাকে, অথবা এগুলোকে আমরা প্রত্যক্ষ খরচও বলতে পারি। তাহলে এই প্রত্যক্ষ খরচের মধ্যে এখানে সরাসরি বলেই দেওয়া হয়েছে ক্রয় সংক্রান্ত অন্যান্য খরচ 10,000 টাকা, তাই আমরা সেই অংশটাকেই বসালাম এবং লাস্টে বলা হয়েছে সমাপনী মজুদ পণ্য 20,000 টাকা। তাহলে সমাপনী মজুদ পণ্যটাকে আমরা লিখলাম মাইনাস হিসেবে। এখন পুরো অংশটা ঠিক যেভাবে আমরা প্লাস মাইনাস করে লিখেছি ঠিক সেভাবেই তুমি যদি ক্যালকুলেশন করে ফেলো, তাহলে দেখো অ্যাট লাস্ট আমরা এখানে মান পাচ্ছি 52,000 টাকা। তাহলে এখানে আমাদের মেইন বিষয়টাই হচ্ছে সূত্র। আমরা যদি সূত্রটাকে ঠিকঠাকভাবে মনে রাখতে পারি এবং সূত্রটাকে পারফেক্টলি বসিয়ে মানগুলো বসাতে পারি, তাহলে কিন্তু ক্যালকুলেশনটা বাকিটা তোমরা নিজেরাই পেরে যাবে। তাহলে এটাই হচ্ছে আমাদের মেইন অংশটা। আশা করছি বুঝতে পেরেছো সকলে। এরপর চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। আচ্ছা, তাহলে এরপর আমরা চলে যাচ্ছি আমাদের 40 নং প্রশ্ন। 40-এ বলা হচ্ছে মিস্টার জনি তার প্রতিষ্ঠানের প্রচার প্রচারণার জন্য বিনামূল্যে পণ্য বিতরণ করেন 4,000 টাকা এবং বিজ্ঞাপন খরচের 2/3 অবলোকন করতে হবে। রেওয়ামিলে বিজ্ঞাপন বাবদ 17,000 টাকা রয়েছে। উক্ত তথ্যের ভিত্তিতে বিশদায় বিবরণীতে পরিচালন ব্যয় কত টাকা হবে তা নির্ণয় করো। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে বিজ্ঞাপন খরচ বাবদ অলরেডি রেওয়ামিলের মধ্যে দেওয়া আছে 17,000 টাকা, কিন্তু সমন্বয়েও কিন্তু আমাদের কিছু ইনফরমেশন থাকে। সেই সমন্বয়ের ইনফরমেশন অনুযায়ী বলা হচ্ছে যে আরো প্রতিষ্ঠান প্রচার প্রচারণার জন্য আরো পণ্য বিতরণ বাবদ খরচ করেছে 4,000 টাকা, মানে আরো বিজ্ঞাপন বাবদ খরচ হয়েছে 4,000 টাকা এবং বিজ্ঞাপন খরচের 2/3 অবলোকন করতে হবে। 2/3 অবলোকন করতে হবে, কথাটা কিন্তু আমাদের একটু ভালো মতো খেয়াল করতে হবে। 2/3 অবলোকন, তার মানে এই অবলোকনের অংশটুকুই 2/3 এই অংশটুকুই আমরা আমাদের খরচ হিসেবে দেখাবো। অবলোকন মানে বোঝানো হয়েছে যে এই অংশটুকুই খরচ হিসেবে দেখানো হবে, বাকি যে অংশটা থাকবে সেই অংশটা বিলম্বিত হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই কথাটা অবশ্যই খেয়াল করব, এখানে বিলম্বিত বলা হচ্ছে নাকি অবলোকন বলা হচ্ছে। অবলোকন বলা হলে যতটুকু অংশ অবলোকন বলা হবে ঠিক ততটুকু অংশই আমরা খরচ হিসেবে দেখাবো, বাকি যে অংশটুকু থাকবে সেটা হয়ে যাবে বিলম্বিত। ওকে, তাহলে দেখো এখানে দুইটা বিষয় আরো অ্যাড করতে হবে। একটা হচ্ছে নতুন করে আমাদের পণ্য বিতরণ বাবদ বিজ্ঞাপন খরচ হয়েছে 4,000 টাকা এবং 2/3 আমরা খরচ হিসেবে দেখাবো এবং রেওয়ামিলে দেওয়া হয়েছে 17,000 টাকা। তাহলে দেখো এটা আমরা কিভাবে সলভ করতে পারি। আচ্ছা, তাহলে দেখো বিজ্ঞাপন বাবদ রেওয়ামিলে দেওয়া আছে 17,000 টাকা, এটা প্রথমে আমরা লিখলাম। এরপর আমরা জেনেছি যে আমাদের পণ্য বিতরণ বাবদ আরো কিছু খরচ হয়েছে, সেটা হচ্ছে 4,000 টাকা। তাহলে যেহেতু আরো এক্সট্রা বিজ্ঞাপন দেওয়া হয়েছে তাই আমরা দুইটাকে যোগ করে দিলাম, যোগ করলে পেয়ে যাচ্ছি 21,000 টাকা। এখন আমাদের প্রশ্নে বলা হয়েছে
2/3 অবলোপন। দুই তৃতীয়াংশ অবলোপন, তার মানে এই অংশটাই আমাদের খরচ হিসেবে দেখাতে হবে। এই 2/3 কথাটার মানে হচ্ছে 3/2 ভাগ। 3/2 খরচ হিসেবে দেখাতে হবে। তাহলে 3/1 দেখাতে হবে বিলম্বিত বিজ্ঞাপন হিসেবে। আশা করছি সবাই বুঝতে পেরেছো। 2/3 খরচ হয়ে গেছে, অর্থাৎ 2/3 আমাদের এখানে ঠিক এখানে দেখাতে হবে 2/3। তার মানে 3/2 দেখাতে হবে খরচ হিসেবে। এই যে এখানে খরচ হিসেবে দেখাবো 3/2। তাহলে বাকি যে আরো 1 থেকে যাচ্ছে, এই 1 হচ্ছে বিলম্বিত, অর্থাৎ পরবর্তী বছরের জন্য। তাহলে টোটাল আমরা বিজ্ঞাপন পাচ্ছি 21,000। 21,000-এর 3/1 হচ্ছে আমাদের বিলম্বিত বিজ্ঞাপন। তাহলে 3/1 7,000, এটা বিয়োগ করলে এই যে 14,000 টাকা, এটাই হচ্ছে আমাদের 2/3 অংশটা। এবং এই 2/3টাই হচ্ছে আমাদের বিজ্ঞাপনের অবলোপন, অথবা আমরা বিজ্ঞাপন খরচ এটাকে বলতে পারি। তাহলে এই ছিল আমাদের বিজ্ঞাপন রিলেটেড একটা প্রশ্ন। এবং এখানে দেখো বিজ্ঞাপন বাবদ এই যে 14,000 টাকা, এবং এই 14,000 টাকাই আমরা পরিচালন ব্যয়ে বিজ্ঞাপন খরচ অংশের মধ্যে লিখব। এরপর চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্ন, 41 নং প্রশ্নে। এরপর চলে যাচ্ছি 41 প্রশ্নে। জনাব আজম আহমেদ এর ব্যবসায় প্রতিষ্ঠান থেকে নিম্নোক্ত তথ্যগুলো পাওয়া যায়, যেমন পণ্য ক্রয় 50,000 টাকা, ডক চার্জ 3,000 টাকা, ভ্রমণ খরচ 3,000 টাকা, কমিশন প্রদান 4,000 টাকা, বার্তা প্রদান 2,000 টাকা। তাহলে মোট পরিচালন ব্যয়ের পরিমাণ কত? এখানে বোঝানো হয়েছে এই যে খরচগুলো দেওয়া আছে, এই খরচগুলোর মধ্যে কোন কোন খরচ পরিচালন ব্যয়ের মধ্যে আসবে। আচ্ছা, প্রথমে আমরা একটু প্রত্যেকটা খরচ সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই। পণ্য ক্রয়, এটা সাধারণত আমাদের প্রত্যক্ষ খরচের মধ্যেই পড়ে, এবং এটা আমরা বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত করে দেই। তারপরে ডক চার্জ। ডক চার্জটা হচ্ছে পণ্য ক্রয় বাবদ একটা খরচ। যখন আমরা আমদানি করা কোনো পণ্য বন্দর থেকে নিয়ে আসতে যাই, বন্দরে আনার জন্য এবং বন্দরে কিছু খরচ হয়, সেই খরচটাকে আমরা মূলত ডক চার্জ বলে থাকি। তাহলে এই দুইটা খরচ, এই পণ্য ক্রয় এবং ডক চার্জ, এই দুইটা চলে গেল প্রত্যক্ষ খরচের মধ্যে। প্রত্যক্ষ খরচে যেগুলো আসে সেগুলো কিন্তু কখনোই পরিচালন ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত হয় না। তাহলে এই প্রত্যক্ষ খরচগুলো বাদ দিয়ে যে খরচগুলো থাকে সেগুলো থেকে আমাদের পরিচালন ব্যয়ের মধ্যে আনতে হয়। এবং পরিচালন ব্যয়ের মধ্যে ঠিক ততটুকুই আমরা আনবো যতটুকু আমরা আমাদের অফিস পরিচালনা করতে ব্যয় করে থাকি। যেমন প্রথমে আছে ভ্রমণ খরচ, তারপর দেখো কমিশন প্রদান, এটাও আসবে, বার্তা প্রদান, এটাও আসবে। তাহলে বাকি থাকলো যে তিনটা, সেই তিনটাই আমাদের পরিচালন ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে। তাহলে মোট পরিচালন ব্যয়টা হবে কি? ভ্রমণ খরচ, কমিশন খরচ বা কমিশন প্রদান এবং বার্তা প্রদান, এই তিনটার যোগফল। তাহলে তিনটার যোগফল দাঁড়াচ্ছে 9,000 টাকা। এই 9,000 টাকা হচ্ছে আমাদের পরিচালন ব্যয়। এরপর চলে যাচ্ছি 42 নং প্রশ্নে। এখানে বলা হচ্ছে একটি প্রতিষ্ঠানের আয় ব্যয়গুলো হলো সেবা আয় 60,000 টাকা, সুদ আয় 4,000 টাকা, মনিহারি 3,000 টাকা, বিদ্যুৎ বিল 4,000 টাকা। তাহলে নিট মুনাফার পরিমাণ কত? দেখো এখানে একটা প্রতিষ্ঠানের নরমালি শুধুমাত্র আয় ব্যয় দেওয়া হয়েছে, এবং এখানে একটা কথা বলা হয়েছে, সেটা হচ্ছে সেবা আয়। সাধারণত সেবা আয় হয়ে থাকে সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের জন্য, বা সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের আয় ব্যয়গুলোকে বাদ দিয়ে, আয় থেকে ব্যয়গুলোকে বাদ দিয়ে আমরা সাধারণত নিট মুনাফাটা পেয়ে থাকি। এখানে যেহেতু সেবা আয় বলা হয়েছে, তাহলে আমরা বুঝতেই পারছি যে আমাদের সবগুলো আয় যোগ করতে হবে এবং সবগুলো ব্যয় যোগ করতে হবে। দেন আয়গুলো থেকে ব্যয়গুলো মাইনাস করলেই আমরা এখানে নিট মুনাফাটা পেয়ে যাব। তাহলে দেখো এই প্রশ্নের জন্য নিট মুনাফাটার সূত্র হচ্ছে আয় সমূহ মাইনাস ব্যয় সমূহ।
তাহলে এখানে আয়ের মধ্যে কি কি আছে? প্রথমেই আছে সেবা আয় 60,000 টাকা, এটা আমাদের অবশ্যই আয় এবং এখানে বলেই দেওয়া হয়েছে সেবা আয়। তারপরে আছে সুদ আয়, ঠিক এখানেও কিন্তু দেখো আয়ের কথাটা বলেই দেওয়া হয়েছে সুদ আয়। তাহলে আয়ের মধ্যে দুইটা বিষয় থাকছে, একটা হচ্ছে সেবা আয় এবং আরেকটা হচ্ছে সুদ আয়। তাহলে দুইটা আয়কে আমরা যোগ করে দিলাম এবং তারপরে থাকছে ব্যয়সমূহ। তাহলে ব্যয়সমূহ কি কি হতে পারে? মণিহারি, এটা অবশ্যই আমাদের জন্য ব্যয় এবং এটা পরিচালন ব্যয়ের একটা অন্তর্ভুক্ত বিষয়। তারপর বিদ্যুৎ বিল, এটাও কিন্তু আমাদের পরিচালন ব্যয়ের একটা অন্তর্ভুক্ত বিষয়। তাহলে মণিহারি এবং বিদ্যুৎ বিল এই দুইটা হচ্ছে আমাদের ব্যয় এবং সেবা আয় সুদ আয় এই দুইটা হচ্ছে আমাদের আয়। তাহলে আয়গুলো যোগ করলাম এবং এখান থেকে ব্যয়ের যোগফলটাকে মাইনাস করে দিচ্ছি। তাহলে ব্যয় থাকছে মণিহারি এবং বিদ্যুৎ বিল। এবার আমরা মান বসাবো। মান বসিয়ে ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সারটা থাকছে 57,000 টাকা। এই 57,000 টাকাই হচ্ছে আমাদের এই প্রশ্নের জন্য নিট মুনাফার পরিমাণ। এরপর আমরা চলে যাচ্ছি আমাদের 43 নং প্রশ্নে। 43 নং প্রশ্নে বলা হচ্ছে শিশির এন্টারপ্রাইজের 2024 সালের 31শে ডিসেম্বর তারিখের হাতে নগদ 80,000 টাকা, ব্যাংক জমা 50,000 টাকা, ক্রয় 40,000 টাকা, বিক্রয় 1 লক্ষ টাকা। বিক্রয় বার্তা দেওয়া আছে 2,000 টাকা, বেতন 80,000, অলিখিত বিক্রয় 5,000 টাকা যা হিসাবভুক্ত হয়নি। বছরের মাঝামাঝিতে বিক্রয় ফেরত 2,000 টাকা। তাহলে শিশির এন্টারপ্রাইজের নিট বিক্রয়ের পরিমাণ কত? আচ্ছা, এখানে দেখো প্রশ্নটা কিন্তু অনেক বড় আকারে দেওয়া হয়েছে এবং অনেকগুলো অ্যামাউন্ট, অনেকগুলো এন্ট্রির টাকা আমাদের এখানে বলে দেওয়া হয়েছে। সবগুলো এন্ট্রি বা সবগুলো টাকা কিন্তু আমাদের এখানে দরকার পড়বে না, আমাদের শুধুমাত্র দরকার পড়বে বিক্রয় সংক্রান্ত যে এন্ট্রিগুলো দেওয়া আছে বা বিক্রয় সংক্রান্ত যে অ্যামাউন্টগুলো দেওয়া আছে ঠিক সেই অ্যামাউন্টগুলো। এবার তাহলে দেখো আমাদের বের করতে বলা হয়েছে নিট বিক্রয়। তাহলে প্রথমে আমরা একটু নিট বিক্রয় সম্পর্কে আইডিয়া করি বা নিট বিক্রয় নির্ণয় করার যে সূত্রগুলো আছে সেটা একটু দেখে নিই। নিট বিক্রয় যদি আমরা বের করতে চাই তাহলে প্রথমেই আমাদের বিক্রয়ের পরিমাণটাকে নিয়ে আসতে হবে এবং একটু আগে আমরা নিট ক্রয় যেভাবে বের করেছি ঠিক সেরকম ভাবে আমাদের এখানে নিট বিক্রয়টাকেও নির্ণয় করতে হবে। তাহলে বিক্রয় এটার সাথে যোগ হবে যদি কোনো অলিখিত বিক্রয় থাকে সেই অলিখিত বিক্রয়টা। অলিখিত বিক্রয় বলতে বোঝানো হয় বিক্রয় হয়েছে কিন্তু সেটা কোনো কারণে আমরা হিসাবভুক্ত করিনি বা হিসাবের মধ্যে থেকে বাদ পড়ে গেছে, এরকম কোনো একটা হিসাব। তাহলে বিক্রয়ের সাথে যোগ করতে হবে অলিখিত বিক্রয় এবং শুধুমাত্র এই অংশটাই যোগ, বাকি যেগুলো আছে সবগুলোই আমরা মাইনাস করে দিব বা বাদ দিয়ে দিব। তাহলে বাদ দিয়ে দিতে হবে যদি কোনো বিক্রয় বার্তা দেওয়া থাকে সেই বিক্রয় বার্তা, অথবা বিক্রয় বার্তা কিন্তু কারবারি বার্তা হিসেবেও আমাদের মিলের মধ্যে থাকতে পারে। কারবারি বার্তা ডেবিট সাইডে যেটা থাকে সেটা হচ্ছে বিক্রয় বার্তা আর ক্রেডিট সাইডে যেটা থাকে সেটা হচ্ছে ক্রয় বার্তা। এটা দেখে আমরা বুঝে ফেলতে পারি। আচ্ছা, তাহলে বিক্রয় বার্তার পরে থাকতে পারে বিক্রয় ফেরত এবং এই বিক্রয় ফেরতের আরেকটা নাম হচ্ছে আন্তঃফেরত। তাহলে তোমার রেয়ামিলে অথবা তোমার প্রশ্নের সমন্বয়ের মধ্যে কিন্তু আন্তঃফেরত কথাটাও লেখা থাকতে পারে। বিক্রয় ফেরত অথবা এর পরিবর্তে আন্তঃফেরত কথাটাও লেখা থাকতে পারে। তাহলে এই সমন্বয়গুলো, এই ছোট ছোট সমন্বয়গুলো সমন্বয় করেই আমরা লাস্টে যে অংশটা পাই সেটার নামই হচ্ছে নিট বিক্রয়। তাহলে আশা করছি সবাই বুঝতে পেরেছো নিট বিক্রয় বের করার যে সূত্রটা আছে সেই সূত্রটা। তাহলে সূত্রটা আমরা শিখে নিলাম, এখন আমরা চলে যাব আমাদের অঙ্কের মধ্যে। তাহলে দেখো এখানে যে এক্সট্রা কথাগুলো লেখা আছে, এক্সট্রা যে এন্ট্রিগুলো দেওয়া আছে, যেমন হাতে নগদ দেওয়া আছে 80,000 টাকা, তারপর ব্যাংক জমা দেওয়া আছে 50,000 টাকা, ক্রয় দেওয়া আছে 40,000 টাকা, বেতন দেওয়া আছে 80,000 টাকা। এই যে এন্ট্রিগুলো, এই এন্ট্রিগুলো আমাদের দরকার নেই এই প্রশ্নের জন্য, এগুলো একদমই
শুধু শুধু দেওয়া হয়েছে এবং তোমাদেরকে কনফিউজড করার জন্য দেওয়া হয়েছে, যাতে তোমরা কনফিউজড হয়ে যাও এবং এই এন্ট্রিগুলো থেকে ভুল করে ফেলো, সেটার জন্য সাধারণত দেওয়া হয়েছে। তো আমরা কনফিউজড হব না, আমরা সূত্রটা যেহেতু জানি, সূত্র অনুযায়ী আমরা ম্যাথটা সলভ করে ফেলবো। তাহলে দেখো, সূত্রটা আমরা জেনেছি, বিক্রয় থেকে আমাদের অলিখিত বিক্রয়টা যোগ করতে হবে, তারপর বিক্রয় ফেরত এবং বিক্রয় বাট্টা এই দুইটাকে মাইনাস করতে হবে। এখানে দেখো, বিক্রয় দেওয়া আছে 1 লক্ষ টাকা, বিক্রয় ফেরত 2000, বিক্রয় বাট্টা 2000 টাকা, অলিখিত বিক্রয় 5000 এবং বিক্রয় ফেরত 2000। তাহলে এই বিষয়গুলোকে ক্যালকুলেশন করলেই কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসবে। আচ্ছা, তাহলে দেখো, এই যে এখানে আমাদের অ্যান্সারটা খুব সুন্দর করে দেওয়া আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি বিক্রয় থেকে বিক্রয় ফেরতটাকে মাইনাস করা হয়েছে প্রথমে, তারপর বিক্রয় বাট্টাকে মাইনাস করা হয়েছে এবং লাস্টে যোগ করা হয়েছে। তোমরা চাইলে ওলট পালট করে লিখতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু প্লাস মাইনাসকে কিন্তু একদমই ওলট পালট করা যাবে না। অর্থাৎ তুমি অলিখিত বিক্রয়কে যদি মাইনাস করে দাও, বিক্রয় বাট্টাকে যদি প্লাস করে দাও, তাহলে একদমই হবে না। তুমি এটার সিকোয়েন্সটা ব্রেক করতে পারো, সিকোয়েন্সটা একটা উপরে একটা নিচে এইভাবে লিখতে পারো। এটার কোনো সিকোয়েন্স নেই যে এটাই আগে লিখতে হবে এটা পরে লিখতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। কিন্তু প্লাস মাইনাসকে কিন্তু একদমই কম বেশি করা যাবে না, বা প্লাস মাইনাসকে কিন্তু ওলট পালট করা যাবে না। তাহলে সবগুলো ক্যালকুলেশন করে অ্যাট লাস্ট আমরা যে অ্যান্সারটা পাচ্ছি সেটা হচ্ছে 1,01,000 টাকা। এই 1,01,000 টাকাই হচ্ছে আমাদের নিট বিক্রয়ের পরিমাণ। এরপর আমরা চলে যাচ্ছি 44 নং প্রশ্নে। আব্দুল গফুর 2023 সালের 28 ফেব্রুয়ারি তারিখে ব্যবসায় ব্যবহারের জন্য 60,000 টাকা দিয়ে একটি আসবাবপত্র ক্রয় করেন। আসবাবপত্রের ওপর 5% অবচয় ধরতে হবে। 31 ডিসেম্বর তারিখে হিসাবকাল শেষ হলে অবচয়ের পরিমাণ কত হবে? আচ্ছা, এখানে আমাদের মেইন যে বিষয়টা সেটা হচ্ছে, দেখো, 2023 সালের 28 ফেব্রুয়ারি তারিখে একটা আসবাবপত্র ক্রয় করা হয়েছে। যখনই কোনো আসবাবপত্রের কথা বলা হবে, যখন আমরা অবচয় বের করতে যাব, মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সেই আসবাবপত্রটা বা যেই জিনিসটার অবচয় বের করতে চাচ্ছি সেটা কবে, কত তারিখে কেনা হয়েছে। তাহলে দেখো, এটা কেনা হয়েছে 28 ফেব্রুয়ারি। তাহলে 28 ফেব্রুয়ারি যেহেতু কেনা হয়েছে, ঠিক তার পরের দিন থেকে আমরা এখানে আমাদের যে অবচয়ের ক্যালকুলেশন সেটা শুরু করব। তাহলে 28 ফেব্রুয়ারি যেহেতু 2023 সালের, তাহলে তার পরের ডেটটাই হচ্ছে কি 2023 সালের মার্চের 1। তাহলে মার্চ মাস থেকে আমাদের অবচয়ের কাউন্টিংটা শুরু হয়ে যাবে এবং ডিসেম্বর পর্যন্ত এই 1 বছর কাউন্ট হবে 1 বছরের অবচয়। তাহলে মার্চ মাস থেকে ডিসেম্বর পর্যন্ত আমরা যদি কাউন্ট করি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, টোটাল 10 মাসের অবচয় আমাদের এখানে কাউন্ট করতে হবে। তাহলে দেখো, যে মাস থেকে আমরা আসবাবপত্রটা ব্যবহার শুরু করছি, সেই মাস থেকে আমাদের অবচয়ের কাউন্টিংটা শুরু হবে। যেহেতু 28শে ফেব্রুয়ারি আমরা কিনেছি, তাহলে মার্চের 1 তারিখ থেকেই কিন্তু আমরা আসবাবপত্রটা ব্যবহার করা শুরু করে দিয়েছি। তাহলে মার্চ মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত টোটাল 10 মাসের অবচয় কাউন্ট হবে। এখানে কিন্তু মনে রাখতে হবে, যেই দিন আমরা কিনবো ঠিক তার পরের দিন থেকে আমাদের কাউন্টিংটা শুরু হবে। মার্চের 1 তারিখ থেকে এখানে কাউন্টিংটা শুরু হয়ে যাচ্ছে। তাহলে অবশ্যই মার্চ মাসটা এখানে ইনক্লুডেড, মার্চ মাসটা আমরা এখানে রেখে দিব। মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, টোটাল 10 মাস। 10 মাসের জন্য আমরা এখানে অবচয়টা কাউন্ট করব। আচ্ছা, এই বিষয়টা যদি আমরা ক্লিয়ার হয়ে যাই, তাহলে অবচয়ের নির্ণয় করার যে বিষয়টা সেটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে দেখো, টোটাল আমরা কিনেছি 60,000 টাকার আসবাবপত্র এবং আমাদের অবচয়ের পার্সেন্টেজ দেওয়া আছে 5%। তাহলে অবচয় আমরা কিভাবে বের করতে পারি? 60,000-এর ওপর প্রথমে আমরা 5% করব। 60,000-এর 5% করলে আমরা পাবো হচ্ছে 30,000 টাকা, এবং এই 3,000 টাকা, এই 3,000-কে আমরা প্রথমে 12 দ্বারা ভাগ করব। 12 দ্বারা ভাগ করলে আমরা 1 মাসের অ্যামাউন্টটা পেয়ে যাব এবং তারপরে গুণ করব 10 দিয়ে। তাহলে 12 দ্বারা ভাগ 10 দ্বারা গুণ করলে আমরা যেটা পেয়ে যাচ্ছি সেটাই হচ্ছে আমাদের অবচয়ের পরিমাণ।
এই বিষয়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে যদি আমরা শুধুমাত্র পার্সেন্টেজ করে রেখে দেই তাহলে সেটা মিন করবে টোটাল 12 মাসের অবচয়, কিন্তু এখানে আমাদের কিন্তু টোটাল 12 মাসের অবচয়কে দেখানো হয়নি। আমরা এখানে অবচয় দেখাচ্ছি শুধুমাত্র 10 মাসের, কারণ আমরা এখানে আসবাবপত্রটা ব্যবহার করেছি 10 মাস। আচ্ছা, তাহলে এই ছিল আমাদের অবচয় বের করার বিষয়। এরপর আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন 45 নং প্রশ্নে। 45 নং প্রশ্নে বলা হচ্ছে জনাব আনাস ব্যবসা প্রতিষ্ঠানে 2024 সালের 1 জানুয়ারি তারিখে মূলধন 1 লক্ষ টাকা, নিট লাভ 20,000 টাকা, আয়কর 5,000 টাকা, উত্তোলন 6,000 টাকা, অতিরিক্ত মূলধন 8,000 টাকা হলে মালিকানা সত্ত্বের সমাপনী উদ্বৃত্ত কত? আমরা যদি মালিকানা সত্ত্ব নির্ণয় করতে চাই, এখানে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেই ইনফরমেশনগুলো থেকে আমাদের এই হচ্ছে সূত্র, এবং যে কোনো সময়ই আমরা যখন মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী করি তখন সেখানে এই সূত্রটা ইউজ করে কিন্তু মূলধনের সমাপনী উদ্বৃত্তটা নির্ণয় করে থাকি। তাহলে এখানে সূত্রটা কি? প্রথমে আসবে মূলধন, মূলধনের সাথে যোগ হবে অতিরিক্ত মূলধন, তারপরে যোগ হবে নিট লাভ, তারপরে একে একে মাইনাস হবে উত্তোলন এবং আয়কর। আরও একটা বিষয় এখানে ইনক্লুড হয়, যেহেতু আমাদের এই প্রশ্নের মধ্যে সেটা নেই তাই এটা অ্যাড করা হয়নি, সেটা হচ্ছে সাধারণ সঞ্চিতি। যদি আমাদের প্রশ্নে কোনো সাধারণ সঞ্চিতি থাকে সেটা অবশ্যই প্লাস করে দিতে হবে, তাহলে যোগ হয়ে যাবে সাধারণ সঞ্চিতি। মূলধন, এটার সাথে যোগ হবে অতিরিক্ত মূলধন, তারপর যোগ হবে নিট লাভ, তারপরে মাইনাস হবে উত্তোলন, মাইনাস হবে আয়কর, এবং যদি প্রশ্নের মধ্যে সাধারণ সঞ্চিতি থাকে তাহলে আমরা যোগ করে দেব সাধারণ সঞ্চিতি। এটা হচ্ছে মূলধনের সমাপনী উদ্বৃত্ত নির্ণয় করার সূত্র। তাহলে দেখো মূলধন 1 লক্ষ টাকা, তারপর অতিরিক্ত মূলধন দেওয়া আছে 8,000 টাকা, নিট লাভ দেওয়া আছে 20,000 টাকা, তারপর উত্তোলন দেওয়া আছে 6,000 টাকা এবং আয়কর দেওয়া আছে 5,000 টাকা। পুরোটা ঠিক যেভাবে আমরা প্লাস মাইনাস করে লিখেছি সেভাবে ক্যালকুলেশন করলে আমাদের লাস্টে অ্যান্সারটা দাঁড়াচ্ছে 1,17,000 টাকা। এই 1,17,000 টাকাই হচ্ছে আমাদের সমাপনী উদ্বৃত্ত। এরপর চলে যাচ্ছে 46 নং প্রশ্নে। সেটা হচ্ছে মিস্টার জামিল একজন খুচরা ব্যবসায়ী, তার ব্যবসায়ের মোট সম্পদ ও মালিকানা সত্ত্ব 3 লক্ষ টাকা এবং 2,50,000 টাকা। মোট সম্পদ হচ্ছে 3 লক্ষ এবং মালিকানা সত্ত্ব হচ্ছে 2,50,000 টাকা। তারপর বলা হচ্ছে তিনি উত্তোলন করেছেন 40,000 টাকা। উক্ত তথ্যের ভিত্তিতে হিসাব সমীকরণ অনুযায়ী বহির্দায় দেখাও। বহির্দায় মানে হচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠানে মোট দায়ের পরিমাণ, মোট দায়ের পরিমাণ, অর্থাৎ এখানে তোমার দীর্ঘমেয়াদী দায়ও থাকতে পারে, চলতি দায়ও থাকতে পারে, অর্থাৎ সব ধরনের দায় মিলিয়ে বহির্দায় হয়ে থাকে। আর যদি বলা থাকে অন্তর্দায়, অন্তর্দায় বলতে আমরা সাধারণত মালিকানা সত্ত্বকে বুঝে থাকি। তাহলে এখানে যেহেতু আমাদের বলা হয়েছে বহির্দায় নির্ণয় করতে, আমরা এখানে বহির্দায়টা কিভাবে নির্ণয় করতে পারি? ভেরি ইজি। আমরা জানি আমাদের একটা সূত্র আছে বা একটা সমীকরণ আমরা ঠিক বলতে পারি, A = L + OE। এখানে দেখো এ সম্পদ দেওয়া আছে 3 লক্ষ টাকা, ওই দেওয়া আছে 2,50,000 টাকা। তাহলে এল নির্ণয় করা কিন্তু খুবই ইজি, কিন্তু যেহেতু আমাদের এখানে উত্তোলনের পরিমাণ দেওয়া আছে, আমরা উত্তোলনটা কি করব? মালিকানা সত্ত্ব থেকে মাইনাস করে নিট একটা পরিমাণ বের করব। অর্থাৎ অ্যাকচুয়ালি আমাদের প্রকৃতপক্ষে মালিকানা সত্ত্ব যতটুকু সেই অংশটা আগে বের করে তারপর মোট সম্পদ থেকে এই মালিকানা সত্ত্ব বাদ দিলে কিন্তু আমরা এই দায়ের পরিমাণটা অর্থাৎ বহির্দায়ের পরিমাণটা পেয়ে যাব। তাহলে মোট সম্পদ থেকে আমাদের মালিকানা সত্ত্বকে মাইনাস করলে যেটা পাচ্ছি সেটাই হচ্ছে বহির্দায়। যেহেতু এখানে আমাদের একটা এক্সট্রা উত্তোলনের পরিমাণ দেওয়া আছে, তাই আমরা নিট একটা মালিকানা সত্ত্ব নির্ণয় করার জন্য মূলধনের পরিমাণ থেকে অথবা মালিকানা সত্ত্বের পরিমাণ থেকে উত্তোলনটাকে মাইনাস করে দেখিয়েছি।
এই যে সর্বশেষে আমরা 90,000 টাকা পাচ্ছি, এই 90,000 টাকাই হচ্ছে আমাদের এই প্রশ্নের জন্য বহির্দায়ের পরিমাণ। 47 নং প্রশ্ন, হিসাবের শুরুতে মিস্টার জহিরের আসবাবপত্র হিসাবের জের ছিল 50,000 টাকা, বছরের মাঝামাঝি সময়ে আরো 20,000 টাকার আসবাবপত্র ক্রয় করেন এবং আসবাবপত্র সংস্থাপন ব্যয় 2,000 টাকা। 10% হারে অবচয় ধরলে হিসাব বছর শেষে মোট অবচয় কত হবে? দেখো এটা কিন্তু দুইটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে আসবাবপত্রের পরিমাণটা। একটা হচ্ছে বছরের একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমরা একটা আসবাবপত্র ইউজ করেছি, আরেকটা যে আসবাবপত্র নতুন করে যেটা ক্রয় করা হয়েছে সেটা কিন্তু দেখো বছরের মাঝামাঝিতে ক্রয় করা হয়েছে, অর্থাৎ অর্ধেক বছর আমরা ব্যবহার করেছি, অর্ধেক বছর আমরা ব্যবহার করিনি। আবার আরেকটা বিষয় সেটা হচ্ছে এই যে নতুন করে যে আসবাবপত্রটা ক্রয় করা হয়েছে সেটা নতুন একটা সংস্থাপন ব্যয় আছে 2,000 টাকা। তাহলে দেখো এটার মূল্যটা কিন্তু আবার একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, মূল্যটা তাহলে দাঁড়াচ্ছে 20,000 প্লাস 2,000 টাকা। তাহলে প্রথম যে আসবাবপত্রটা এই যে 50,000 টাকার ঠিক যেটার জের ছিল সেটা কিন্তু আমরা একদম জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত পুরো বছর ব্যবহার করেছি, তাই এই আসবাবপত্রের জন্য আমরা পুরো বছরের অবচয়টাই ধরবো। তাহলে পুরো বছরের অবচয় ধরলে এই যে 50,000 ইন্টু 10% পুরো বছরের অবচয় দাঁড়াচ্ছে 5,000 টাকা। কিন্তু আমরা যে দ্বিতীয় আসবাবপত্র অর্থাৎ নতুন করে যে আসবাবপত্রটা ক্রয় করেছি সেটা দেখো বলা হয়েছে বছরের মাঝামাঝি সময়ে, তার মানে আমরা বছরের মাঝখান থেকে ব্যবহার করা শুরু করেছি এবং বছরের শেষ পর্যন্ত সেটা ব্যবহার করেছি। তাহলে যদি আমরা জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে ফেলি তাহলে ধরো এটা জুলাই মাসে ক্রয় করা হয়েছে এবং ডিসেম্বর পর্যন্ত আমরা সেটা ব্যবহার করেছি, তাহলে জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত যে সময়টা সেই সময় কিন্তু আমরা এই নতুন আসবাবপত্রটাকে ব্যবহার করিনি, তাই যখন আমরা অবচয় ধরব জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত আমরা কোনো অবচয় ধরব না, শুধুমাত্র জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত অবচয়টা ধরব। ঠিক আছে, তাহলে দেখো নতুন যে আসবাবপত্রটা সেই আসবাবপত্রটার মূল্য ছিল 20,000 টাকা, আবার সংস্থাপন ছিল 2,000 টাকা। তাহলে দুইটা যদি যোগ করি টোটাল আমাদের আসবাবপত্রের মূল্য দাঁড়াচ্ছে 22,000 টাকা, এবং 22,000 টাকার উপরে প্রথমে যদি আমরা 10% করি তাহলে পেয়ে যাব 2200 টাকা। তাহলে 2200 টাকা হচ্ছে টোটাল 12 মাসের অপচয়। এখন আমাদের এখানে শুধুমাত্র অর্ধেক বছরে অর্থাৎ 6 মাসের অবচয় ধরতে হবে, বাকি 6 মাস বাদ। তাহলে 22,000 ইন্টু 6/12, এখানে 6/12 এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টার্ম। এখানে বোঝানো হয়েছে 12 মাসের মধ্যে 6 মাস ব্যবহার করা হয়েছে এবং 12 মাসের মধ্যে 6 মাসের অবচয়টা। তাহলে 2200 টাকাকে 12 দিয়ে ভাগ করলে আমরা 1 মাসের অবচয় পাবো এবং 6 দিয়ে গুণ করলে আমরা 6 মাসের অবচয় পাচ্ছি 1100 টাকা। তাহলে দেখো এটাও কিন্তু আমাদের অবচয়, এটাও অবচয়, টোটাল অবচয় তাহলে দাঁড়াচ্ছে 6,100 টাকা। এটা হচ্ছে আমাদের এই প্রশ্নের জন্য অবচয়ের পরিমাণ। 48 নং প্রশ্ন, দেনাদার দেওয়া আছে 64,000 টাকা, বলা হয়েছে কুড়িন 2,000 টাকা ধরতে হবে, অবশিষ্ট দেনাদারের ওপর 10% কুড়িন সঞ্চিতি এবং 2% বাট্টা সঞ্চিতি রাখতে হবে। তাহলে বাট্টা সঞ্চিতির পরিমাণ ও আর্থিক অবস্থার বিবরণীতে দেনাদারের পরিমাণ কত হবে? আচ্ছা, দেনাদারের পরিমাণটা প্রকৃতপক্ষে কত হবে সেটা আমাদের বের করতে হবে এবং সেটা বের করলে আমরা বাট্টা সঞ্চিতির পরিমাণটাও পেয়ে যাব একসাথে। তাহলে প্রথমে আমরা যতটুকু দেনাদার দেওয়া আছে সেটা লিখব এবং তারপর একে একে সবগুলো মাইনাস করতে থাকবো। মাইনাস হবে কুড়িন, নতুন কুড়িন সঞ্চিতি এবং তারপর বাদ হবে দেনাদারের বাট্টা সঞ্চিতি। তাহলে প্রথমে কুড়িন দেওয়া আছে 2,000 টাকা, বাদ দিলাম, বাদ দিলে পেয়ে যাচ্ছি 62,000 টাকা। এবার এই 62,000 টাকার উপরে আমাদের 10% করতে হবে। তাহলে 62,000-এর 10% করলে 6,200 টাকা। এবার এই 62,000 থেকে 6,200 মাইনাস করলে আমরা পেয়ে যাচ্ছি 55,800 টাকা।
এখন আমাদের এই যে 2% বার্তা সঞ্চিতি বলা হয়েছে, তাহলে এই 2% বার্তা সঞ্চিতি আমরা ধরবো 55,800 টাকার উপরে। তাহলে 55,800 টাকার উপরে যদি আমরা 2% বার্তা করি, তাহলে আমাদের বার্তা সঞ্চিতির পরিমাণ দাঁড়াচ্ছে 1,116 টাকা। 1,116 টাকা। যেহেতু আমরা আমাদের কুড়িন সঞ্চিতি সবকিছু বাদ দেওয়ার পরে পেয়েছিলাম 55,800, এই 55,800 টাকার উপর 2% করলে আমরা পেয়ে যাব 1,116 টাকা। তাহলে এই 1,116 টাকা হচ্ছে আমাদের দেনাদারের বার্তা সঞ্চিতি, এবং এই 55,800 টাকা থেকে আমরা যদি 1,116 টাকা বাদ দিই, এই 54,684 টাকা, এটা হচ্ছে আমাদের নিট দেনাদারের পরিমাণ অথবা প্রকৃত দেনাদারের পরিমাণ। এরপর চলে যাচ্ছি 49 নং প্রশ্ন। অদিতি এন্টারপ্রাইজের মোট মুনাফা 95,000 টাকা, পরিচালন ব্যয় 27,500 টাকা, অন্যান্য আয় 13,500 টাকা। তবে নিট মুনাফা কত হবে? দেখো, মোট মুনাফা থেকে আমরা পরিচালন ব্যয় যদি মাইনাস করি, অন্যান্য আয় যোগ করি, তাহলে আমাদের নিট মুনাফাটা পেয়ে যাই। আমরা কিন্তু বিশদায় বিবরণীর মধ্যে এই বিষয়টা করেছি। বিশদায় বিবরণীর মধ্যে বলা হয় যে মোট মুনাফার পরে মাইনাস করতে হয় পরিচালন ব্যয়, তারপর যোগ করতে হয় অন্যান্য আয়, এবং তারপর মাইনাস করতে হয় অন্যান্য ব্যয়, তাহলেই আমরা নিট মুনাফাটা পেয়ে যাই। তাহলে এখানে মোট মুনাফা দেওয়া আছে 95,000 টাকা, এখান থেকে আমরা মাইনাস করব পরিচালন ব্যয় 27,500 টাকা, অন্যান্য আয় 13,500 টাকা। যেহেতু এখানে প্রশ্নের মধ্যে কোনো অন্যান্য ব্যয় নেই, তাই অন্যান্য ব্যয়ের জায়গায় আমরা শূন্য বসিয়ে দিলাম। পুরোটা ক্যালকুলেশন করলে 81,000 টাকা, এই 81,000 টাকা হচ্ছে আমাদের এই প্রশ্নের জন্য নিট মুনাফা। এরপর আমরা চলে যাচ্ছি 50 নং প্রশ্ন। মুক্তা ট্রেডার্সের ব্যবসায়ে পাওনাদার 37,000 টাকা, অলিখিত বহি ফেরত 2,000 টাকা, ব্যাংক জমাতিরিক্ত 7,000 টাকা হলে চলতি দায়ের পরিমাণ কত? এখানে শুধুমাত্র আমাদের চলতি দায়টাকে নির্ণয় করতে বলা হয়েছে। আমরা নর্মালি চলতি দায় কোনটা কি বুঝি? পাওনাদার, কোনো বকেয়া কোনো খরচ থাকলে সেই অংশটা, প্রদেয় হিসাব, এই বিষয়গুলো। তাহলে এখানে পাওনাদার আছে 37,000 টাকা। এখন এটার সাথে আবার বলে দিয়েছে অলিখিত বহি ফেরত। অলিখিত বহি ফেরত মানে ক্রয় ফেরত। আমরা জানি ক্রয় ফেরতের সাথে পাওনাদারের একটা সম্পর্ক আছে। যেহেতু অলিখিত বহি ফেরত দেওয়া আছে, আমরা তাহলে সেটাকে মাইনাস করে দিলাম। সাথে আমরা যোগ করব ব্যাংক জমাতিরিক্ত। তাহলে ব্যাংক জমাতিরিক্তটা যোগ করে দিলাম। এখানে অলিখিত বহি ফেরতটা মাইনাস করার কারণ হচ্ছে যখন আমাদের বহি ফেরত হয়, আমরা সেটাকে পাওনাদার থেকে মাইনাস করে দিই। বহি ফেরত মানে ক্রয় ফেরত, ক্রয় ফেরত হলে সেটাকে আমরা পাওনাদার থেকে মাইনাস করে দেখাই। এই জন্য এখানে যে অলিখিত বহি ফেরতের কথা বলা হয়েছে সেটাও কিন্তু মাইনাস করেই দেখানো হলো। তাহলে 37,000 থেকে 2,000 মাইনাস করলে আমরা নিট পাওনাদার পেয়ে যাব, নিট পাওনাদার পেয়ে যাব। এবং তারপর এটার সাথে আমরা যদি ব্যাংক জমাতিরিক্তটাকে যোগ করি, তাহলে টোটাল 42,000, এটাই হচ্ছে আমাদের টোটাল চলতি দায়। এরপর চলে যাচ্ছি 51 নং প্রশ্ন। একটি ব্যবসায় প্রতিষ্ঠানের পাওনাদার 40,000 টাকা, ব্যাংক জমা 60,000 টাকা, হাতে নগদ 20,000 টাকা এবং সমাপনী মজুদ পণ্য 10,000 টাকা। প্রতিষ্ঠানে তারল্য অনুপাত কত? আমরা তারল্য অনুপাতের সূত্র কিন্তু একদম এই পর্বের শুরুতেই দেখেছি, এবং সেখান থেকে দেখেছি যে তারল্য অনুপাত বের করার জন্য আমরা চলতি সম্পদ থেকে মজুদ পণ্য এবং অগ্রিম খরচকে মাইনাস করে দেই। তাহলে আমাদের এখানে টোটাল চলতি সম্পদ কত? সবগুলো, যতগুলো আছে সবগুলো যোগ করে দিব। যেমন দেখো, এখানে ব্যাংক জমা দেওয়া আছে, হাতে নগদ আছে, সমাপনী মজুদ পণ্য আছে। তিনটা যোগ করলে আমরা টোটাল চলতি সম্পদটা পেয়ে যাচ্ছি, এবং সেখান থেকে আমাদের মাইনাস করে দিতে হবে সমাপনী মজুদ পণ্য, অথবা শুধু মজুদ পণ্য আমরা লিখতে পারি। তাহলে মজুদ পণ্য থাকছে 10,000 টাকা। যেহেতু এখানে প্রশ্নের মধ্যে কোথাও অগ্রিম খরচের কোনো পরিমাণ দেওয়া নেই, তাই আমরা অগ্রিম খরচের জায়গায় শূন্য লিখেছি। এখন তাহলে ক্যালকুলেশন করলে আমাদের টোটাল দাঁড়াচ্ছে 80,000 টাকা, এবং চলতি দায় এখানে পাওনাদার বলা হয়েছিল 40,000 টাকা।
তাহলে পাওনাদার হচ্ছে 40,000 টাকা। দুইটাকে ভাগ করলে আমরা এখানে অনুপাত পাবো 2:1। তাহলে এখানে তারল্য অনুপাত দাঁড়াচ্ছে 2:1। এরপর চলে যাচ্ছি 52 নং প্রশ্ন। উজ্জ্বল এন্টারপ্রাইজ 2024 সালের 31 ডিসেম্বর তারিখের রেওয়া মিলের তথ্যাদি। মজুদ পণ্য 80,000, ক্রয় 1 লক্ষ, বিক্রয় 80,000, পাওনাদার 20,000, দেনাদার 25,000, যার মধ্যে ধারে বিক্রয় 5,000 টাকা অন্তর্ভুক্ত হয়নি। প্রাপ্ত লভ্যাংশ 5,000 টাকা। তাহলে প্রকৃত দেনাদার পরিমাণ নির্ণয় করো। দেখো প্রথমেই যে এন্ট্রিগুলো দেওয়া আছে অহেতুক এন্ট্রি, এটা আমাদের এই প্রশ্নের জন্য কোনো কাজে আসবে না। এই প্রশ্নের জন্য আমাদের শুধুমাত্র কাজে আসবে দেনাদারের পরিমাণটা এবং ধারে বিক্রয়ের পরিমাণটা। কেন? কারণ এখানে আমাদের প্রকৃত দেনাদার নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে দেনাদার ছিল 25,000 টাকা এবং যেহেতু ধারে বিক্রয়ের টাকাটাই অন্তর্ভুক্ত হয়নি, যখন ধারে বিক্রয় করা হয় তখন দেনাদার তৈরি হয়। এখানে যেহেতু এটা পুরোটাই বাদ পড়ে গেছে, তাই ধারে বিক্রয়ের ফলে যতটুকু দেনাদার তৈরি হয়েছিল সেই দেনাদারটা আমরা এখানে অলিখিত বিক্রয় হিসেবে যোগ করে দিব। তাহলে দেনাদারের সাথে অলিখিত ধারে বিক্রয় যোগ করলে আমাদের টোটাল এখানে প্রকৃত দেনাদারের পরিমাণ দাঁড়াচ্ছে 30,000 টাকা। বাকি যে এন্ট্রিগুলো সেগুলো আমাদের এই অঙ্কের জন্য একদমই দরকার পড়বে না। এরপর চলে যাচ্ছি 53 নং প্রশ্ন। মহিবুল এন্টারপ্রাইজ 2024 সালের 31 ডিসেম্বর তারিখের রেওয়া মিল ও অন্যান্য তথ্য। মূলধন, যেমন মূলধন আছে 60,000 টাকা, বেতন 25,000 টাকা, আসবাবপত্র 50,000 টাকা, ক্রয় আছে 50,000 টাকা, পাওনাদার 30,000 টাকা, আয়কর 10,000, ক্রয় ফেরত 15,000, মজুদ পণ্য 50,000, মালিক কর্তৃক পণ্য উত্তোলন 1,500 টাকা, ক্রয় বার্তা 3,000 টাকা। তাহলে নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় করো। ইতিমধ্যে আমরা নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় করার যে সূত্র সেটা দেখে ফেলেছি একটা অঙ্কে। এখন আমরা সেই সূত্রটাকেই এখানে অ্যাপ্লাই করি। তাহলে দেখো আমরা সূত্র কি জেনেছিলাম? ক্রয় থেকে আমাদের যোগ করতে হবে অলিখিত ক্রয়, তারপর বাদ দিতে হবে বার্তা, ক্রয় ফেরত, তারপর পণ্য উত্তোলন, আগুনে বিনষ্ট পণ্য, এই সব কিছু। এই প্রশ্নের মধ্যে ক্রয় দেওয়া আছে 50,000 টাকা, তারপরে দেওয়া আছে ক্রয় ফেরত 15,000 টাকা, ক্রয় বার্তা দেওয়া আছে 3,000 টাকা এবং পণ্য উত্তোলন দেওয়া আছে 1,500 টাকা। তাহলে এক এক করে ক্রয় থেকে যদি আমরা এই সবগুলোকে মাইনাস করতে থাকি, তাহলে একদম সর্বশেষে আমরা যেটা পেয়ে যাচ্ছি 30,500 টাকা। এটাই হচ্ছে আমাদের নিট ক্রয়ের পরিমাণ। এখানে যেহেতু অলিখিত ক্রয় ছিল না তাই আমরা সেটা এখানে আনিনি। পাশাপাশি যেহেতু আমাদের এখানে আগুনে বিনষ্ট পণ্য ছিল না তাই সেটাকেও আমরা এখানে আনিনি। শুধুমাত্র যেই এন্ট্রিগুলো ছিল আমরা সেই এন্ট্রিগুলোকে দিয়েই এখানে ম্যাথটা করেছি। তাহলে ক্রয় থাকলে সেই ক্রয় থেকে ক্রয় ফেরত মাইনাস করতে হবে, ক্রয় বার্তাকে মাইনাস করতে হবে এবং পণ্য উত্তোলনকে মাইনাস করতে হবে। তাহলে লাস্টে আমরা যে অংশটা পাবো সেটাই হচ্ছে আমাদের নিট ক্রয়ের পরিমাণ। এই ছিল আমাদের এই পর্বের অর্থাৎ দশম অধ্যায়ের গাণিতিক সমস্যা রিলেটেড কিছু সমস্যা বলি। প্রত্যেকটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিছু সমস্যা ছিল যেগুলো আমরা আমাদের আর্থিক অবস্থার বিবরণী এবং বিশদ বিবরণী করতে অনেক বেশি ইউজ করে থাকি। তো আশা করছি প্রত্যেকটা ছোট ছোট প্রশ্নই সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। কেন করা হলো, কোনটা যোগ কেন হলো, কোনটা বিয়োগ কেন হলো, সব কিছু একদম ডিটেলসে বলেছি। সবগুলোই আশা করছি সকলে বুঝতে পেরেছো। এবার তোমাদের প্র্যাকটিস করার পালা। যত বেশি এই বিষয়গুলো প্র্যাকটিস করবে তত বেশি খুব দ্রুত তোমার মাথায় চলে আসবে এবং তত বেশি তুমি এগুলো আয়ত্ত করতে পারবে। আশা করছি সকলেই সবগুলো প্রশ্ন খুব ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।